নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের শুভেচ্ছা নেবেন। আজকের যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে গত অন্তত 3 দিন ধরে, এবং এই চ্যানেলে আমরাও একাধিক এপিসোড দিয়েছি, যে কোনো মুহূর্তে বাংলাদেশে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেবে এই বিষয়টি নিয়ে। কারণ এই বিষয়টি নিয়ে শুধু আমরা বিভিন্ন ইউটিউবার শুধু নয়, বাংলাদেশের মুখ্য যে সংবাদ সংস্থাগুলো সেগুলো ছেড়ে দিন, মেন স্ট্রিম নিউজ চ্যানেল যে সমস্ত, সেগুলো ছেড়ে দিয়ে যারা বিশেষত সোশ্যাল মিডিয়াতে যারাই যা কিছু করছেন ভিডিও বাংলাদেশ নিয়ে, তার বড় কারণ হচ্ছে, এবং সেখানকার বড় যে উদ্দেশ্যটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে পট পরিবর্তন হতে পারে, এবং এই পরিবর্তন হওয়ার মুখ্য কারণ সেনাবাহিনী তাদের ক্রুদ্ধ হয়ে যাওয়া। কেন ক্রুদ্ধ হয়ে যাওয়া? হাসনাত আবদুল্লাহর কোন কথার ভিত্তিতে? সেটা তো হচ্ছে আগুন দেয়া, জাস্ট দেশলাই ছুড়ে দেয়া, বারুদের মতো অবস্থা হয়েছিল, বারুদ হয়েছিল অনেক দিন ধরেই। গত 22 তারিখ থেকে আমরা সবাই চিন্তা করছিলাম, সবাই ভাবছিলাম, এবং তার যে আমাদের ভাবনার মূলে যে কারণগুলো দেখা যাচ্ছিল তা থেকে স্পষ্ট হচ্ছিল যে বাংলাদেশ সেনাবাহিনী তারা এবার এগিয়ে আসবে ব্যবস্থা নিতে। ব্যবস্থাটা কি? ব্যবস্থাটা ইউনূস সরকারের তাদের কাজকর্মে সেনা শুধু নয়, মানুষ এত অতিষ্ঠ হয়ে গেছে, তারা চাইছিল যে কোনো সময় যেন এই বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারকে হটিয়ে দিয়ে সেনা তার শাসন জারি করুক। এটা আমাদের চাওয়া নয়, যারা ইউটিউবার তাদের চাওয়া নয়। তারা এই ঘটনাটা দেখছিল যে এই ধরনের ঘটনা এগিয়ে আসা সেটা শুরু হচ্ছে, তার পথ তৈরি হয়ে যাচ্ছে। আর দেশের মানুষ তারা তো অল্প কিছু যারা এই সরকারের পেছনে বর্তমানে আছে তাদের সংখ্যা, আবার বলছি তাদের সংখ্যা খুবই কম এখন। তারা একটা বেশিরভাগ মানুষ, সেটা আপনি সেই দলগতভাবে বলুন, যারা আওয়ামী লীগের সাপোর্টার তারা তো বটেই, এমনকি যারা বিএনপির সাপোর্টার, এমনকি যারা কোনো দলের সাপোর্টার নয়, তারা সবাই চাইছিল এই অবস্থার পরিবর্তন হোক, ইউনূসের এই সরকার, সেই সরকারের পতন হোক, এবং অন্য কিছু না হোক, অন্য কোনো সরকার না আসুক, অন্তত সেনাবাহিনী তারা এই দেশের দায়িত্ব হাতে নিক। আমরা ভেবেছিলাম সেনাবাহিনী 23 তারিখ থেকে বড় মিটিং হচ্ছে। 24 তারিখ গতকাল তো একটা বিরাট মিটিং হয়েছে। গতকালও একটা আপনাদেরকে বলেছি, আপনাদেরকে সে ব্যাপারেও কালকে আমি দিয়েছি আমার চ্যানেলে, তার খবর দিয়েছি আপনাদেরকে। তারপরে কালকে যেভাবে মিটিং হয়েছিল, যেভাবে অনলাইন অফলাইন ভার্চুয়ালি এবং সামনে দুটোতেই সারা দেশের সেনাবাহিনীর সদস্যরা তারা সবাই দেখেছে সেই মিটিং। অর্থাৎ তারা অনলাইন হোক অফলাইন হোক যে কোনোভাবেই হোক, মিটিংয়ের যে আলোচনার বিষয় এবং মিটিংয়ে তারা তাদের উপস্থিতি ছিল। কালকে আমরা সবাই খুব ভেবেছিল, দেশে বিদেশে যারা সবাই বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করি তারা সবাই ভেবেছিলেন যে এবার কিছু একটা হবে, আজকেই কিছু একটা হবে। কাল 24 তারিখ, কাল হলো না। আমাদের ভাবনার আরও একটা বড় কারণ ছিল যে আমেরিকার 4 সেনাকর্তা তারা গতকাল রাতেই বাংলাদেশে এসেছেন। তারা এসেছেন, তাদের সেনাকর্তারা এসেছেন, কোনো এমনি সাধারণ কোনো বেসামরিক মানুষজন আসেননি, বেসামরিক আমেরিকার প্রশাসনের কেউ আসেননি, সেনাকর্তারা। আমরা ভেবেছিলাম একটা বড় কিছু হতে যাচ্ছে। এই বিষয় নিয়ে আজ সকালে কিছুক্ষণ আগে একটি ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে এত কিছু হচ্ছে, সেনা এত কথা বলছে, অথচ সেনা এখনো এগিয়ে যেতে সাহস পাচ্ছে না, অথবা তাদের মধ্যে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব আছে। এই দ্বিধাদ্বন্দ্বটা কেন? আমি
এখানে দুটো বিষয় আমি খুঁজে দেখেছি, দুটো কারণের জন্য সেনা এগোতে পারছে না, কিংবা এগোতে গিয়েও আবার পা পেছনে টেনে নিচ্ছে। কেন? দুটো কারণ আমার মাথায় এসছে। একটা কারণ হচ্ছে, সেনা এখনো ভাবছে যে দেশের মধ্যে অন্তত আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি ভালোভাবে শান্তিপূর্ণভাবে সমস্যার যাতে সমাধান মেটে, সেই চেষ্টার দিকে রয়েছে। আমি আমার থাম্বনেলে আজকে একটা শব্দ ব্যবহার করেছি, শব্দ নয়, একটি বাক্যবন্ধ ব্যবহার করেছি, শব্দবন্ধ। সেটা হলো যে পাগড়ি বাঁধতে গিয়ে দেরি হচ্ছে। এই পাগড়ি বাঁধার গল্পটা নিয়েও দুদিন আগে করেছি। সেটা হচ্ছে পাগড়ি বাঁধতে গিয়ে কাছারি লুট হয়ে গেল। অর্থাৎ ডাকাত পড়েছে কাছারিতে, ডাকাতদের বিরুদ্ধে লড়াই করবার জন্য, ডাকাতদের থামানোর জন্য যাদেরকে রাখা হয়েছে, সেই তারা, অর্থাৎ যে দারোয়ান যারা, তারা খুব বড় সড়ো চেহারা, মাথায় বড় সড়ো পাগড়ি। তো পাগড়ি টাগড়ি না পরে তারা কেন যাবেন লড়াই করতে? সেই লড়াই করতে তারা যাবেন পাগড়ি বাঁধতে গিয়ে তাদের দেরি হচ্ছে। পাগড়ি বাঁধা অর্থে এখানে যে শান্তিপূর্ণভাবে নয়, আমার গোছগাছ করে নিতে, একে জানাবো তাকে জানাবো, এর মত নেব তার মত নেব, আবার জানি না এর মধ্যে তো এখন হচ্ছে সেনাবাহিনীর ভেতরের মতামত নেওয়া, এর মধ্যে আবার আমাদের তো বাইরের মতামতও সেখানেও বোধহয় রয়েছেন। কারণ গতকাল রাত্রে যে আমেরিকার সেনা কর্তারা এলেন, তাদের মধ্যে কি এই বাইরের মত নেওয়ার ব্যাপারটাও আছে? থাকতেই পারে কিন্তু, কারণ রাজনীতি তো এত সহজ রাস্তায় চলে না। রাজনীতি চলার রাস্তাটা খুব ঘোরানো, পেঁচানো, বাঁকানো। কেন, কিসের জন্য হঠাৎ কাল রাত্রেই 24-25 রাত্রেই কেন আমেরিকার সেনাকর্তারা এলেন? শোনা যাচ্ছে, সেটাও বলেছি, নাকি আরাকান আর্মির জন্যে, তাদের সাথে সম্পর্ক তৈরির জন্য এসছেন, তাদের সুবিধার জন্যে। আমার ডাউট আছে, সন্দেহ আছে। কারণ ঠিক কালকেই কেন এটার দরকার পড়লো? গতকালই, আজ 25-26 রাত্রে যেখানে আমাদের মোহাম্মদ ইউনূসের তার যাওয়ার কথা হচ্ছে চীনে, চীন ভ্রমণে, চীন সফরে। তিনি তো আর খোদ সফর মানে বেড়াতে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন তার রাজনীতির কাজ করতে এবং তার দেশের এবং তাদের সাথে নানা রকম চুক্তি ইত্যাদি করতে, কিভাবে টাকা পাওয়া যায় সেটাও দেখতে, এই সব কারণের জন্য যাচ্ছে। তাহলে ঠিক এই মুহূর্তে এই যাওয়ার মানে আমেরিকার কর্তাদের এখানে আসার পেছনে সেটাও একটা কারণ, আমি সেটাও বলেছি। তাহলে যেটা নিয়ে প্রথমে ভাবছিলাম, যেটা কথাটা আমি বললাম, পাগড়ি বাঁধতে গিয়ে কি এই দেরিটা হচ্ছে? মানে সব দিক গুছিয়ে গাছিয়ে একেবারে সেজেগুজে নামতে গিয়ে এই দেরিটা হচ্ছে। সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান সাহেব 2 পা এগোচ্ছেন তো 3 পা পিছিয়ে আসছেন কেন? এটা একটা কারণ আমার মনে হয়েছে। দ্বিতীয় কারণ যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে গতকালকে মিটিংয়ে, বৈঠকে, মানে তাদের যে বৈঠক করেছেন সেনাপ্রধান, সেই বৈঠকে তিনি বলেছেন যে ইসলামী শক্তি সন্ত্রাসী যারা, তাদের হাতে এত অস্ত্র আছে, তারা এতটা তৈরি আছে যে এগিয়ে সবাইকে খুব সাবধানে চলতে হবে। অর্থাৎ ইসলাম তাহলে কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যেখানে তিনি সেনাবাহিনীকে সতর্ক করে দিচ্ছেন এই ইসলামী সন্ত্রাসী যারা দেশটাকে ইসলামী পথে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে, এবং যেখানে সরকারের এই সেনার ভেতরের খবর, থানা লুট থেকে অন্তত 20 থেকে 25 হাজার আগ্নেয়াস্ত্র এখন বাইরে আছে। থানা লুটের অস্ত্র আছে, পাকিস্তান থেকে রাত্রে চোরাই করে মানে সরকারি চোরাই, এটা ওই যে জাহাজে করে নিয়ে আসা হলো এবং বিনা চেকিংয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। রাতারাতি সেই অস্ত্র কোথায় চলে গিয়েছে? নিশ্চয়ই যারা মানে এই অস্ত্র চেয়েছিল পাকিস্তানের কাছে, তাদের কাছেই গেছে। সুতরাং একটা বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু দেশের মানে এই শক্তি, ইসলামী শক্তি, তাদের কাছে আছে। এবং এই শক্তির পৃষ্ঠপোষক এতদিন হচ্ছে আমাদের এই যে মোহাম্মদ ইউনূসের সরকার, তাদের কাছে আছে, তারা এর পৃষ্ঠপোষক। এই যে বিপুল পরিমাণ অস্ত্র বাইরে আছে,
সেই অস্ত্র আজকে যদি ওয়াকারুজ্জামান সাহেব কি সেই জন্য পিছিয়ে আসছেন এই অস্ত্রের কথা ভেবে? এই অস্ত্র ইসলামী শক্তিরা সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করতেই পারে, এই ভয়ে তিনি পিছিয়ে আসছেন? তিনি কিন্তু গতকাল তিনি একদম সরাসরি প্রায় এই কথাটাই স্বীকার করে নিয়েছেন যে ইসলামী শক্তি তারা কিন্তু বিরাট সন্ত্রাসী, যারা তারা বিরাট প্রতিরোধ তৈরি করবে। এই ভয়ের জন্য কি পিছিয়ে আসছেন? আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী, তাদের এখনো বহিঃশত্রুর সাথে তাদের লড়াই করতে হয়নি তাদের দেশ রক্ষা করবার জন্যে, কিন্তু তাদের যে মনোবল, তাদের যে কি বলবো, তাদের লড়াইতে তারা যে ভয় পায় না, এটা কিন্তু পৃথিবীর বহু দেশে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে গিয়ে, এবং শুধু আফ্রিকার নয়, যখন বসনিয়াতে যখন গোলমাল হয়েছিল তখনও কিন্তু তারা বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু গৌরবোজ্জ্বল একটি ছবি তারা তৈরি করতে পেরেছিল নিজেদের জন্য, নিজেদের দেশের জন্যে। এবং তাদের এই যে তারা যে এইভাবে তাদের এগিয়ে যাওয়ার ব্যাপারটাকে নিয়ে, তারা তাদের যে লড়াই, তাদের যে তৈরি হয়ে থাকা, এই বিষয়গুলো নিয়ে তারা যেভাবে নিজেদের সুনাম বাড়িয়েছেন, তাতে গতকাল ওয়াকারুজ্জামান সাহেবের ওই যে কথা উনি বলেছেন, ইসলামী শক্তিরা প্রতিরোধ তৈরি করতে পারে, প্রতিরোধ তৈরি করবে, তাদের হাতে অস্ত্র আছে, এগুলো তো আমরা সবাই জানি, সেনাও জানে। কিন্তু সেই ভয়ে কি পিছিয়ে আসছে? সেই ভয়ে কি পিছিয়ে আসছে? নাকি এক গৃহযুদ্ধ হলে সেখানে বহু সাধারণ মানুষের মৃত্যু হতে পারে, সেটাও ভেবে তারা পিছিয়ে আসছেন? এই জন্যেই কি মার্কিন যে 4 সেনাকর্তা কাল এসেছিলেন, তাদের সাথে কি এই ধরনের বিষয় কি উঠেছিল? যেটাই হোক, একটা জিনিস কিন্তু সবসময় মনে রাখতে হবে যে যত দেরি হবে, সেই কথায় আছে, একটা সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। ঠিক আছে? তার মানে সময়ে যদি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এখন যতটা আমাদের ক্ষয়ক্ষতি হবে, আমরা যত দেরি করবেন কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব ব্যবস্থা নিতে, দেশের ক্ষতি কিন্তু সেই তুলনায় বাড়বে, অনেক বেড়ে যাবে। যত সময় কালক্ষেপ করা হবে, তত দেশ আরো ধ্বংসের দিকে চলে যাবে। আমরা জানি ওয়াকারুজ্জামান সাহেবের তার যে মনোবল নিয়ে, তার চিন্তা ভাবনা, তিনি যেটা চাইছেন সেটা নিয়ে আমাদের কারোর কোনো আপত্তি নেই। তিনি এগিয়ে চলুন, দেশের মানুষ চাইছে, কিন্তু তিনি এগোচ্ছেন না। এই যে দেরি হচ্ছে, হয়তো মনে হচ্ছেন যে 8 মাস দেরি হয়ে গেছে, তাহলে আরো না হয় কয়েকটা দিন যাবে, এইটাই তো, কিন্তু তা তো নয়। গতকাল এবি পার্টির বাংলাদেশের তার নেতা, তিনি আবার নাকি ব্যারিস্টার সাহেব, এত ব্যারিস্টার সাহেব হয়ে যে এরকম মুখ পাতলা, তার মানে কথাবার্তায় এত নিম্ন স্তরের হতে পারে, এটা তো কল্পনা করতে পারি না। তিনি রাষ্ট্রপতিকে বলছেন কুকুর, তিনি সেনাপ্রধানকে বলছেন কুকুর, আরো যেসব কথা তিনি বলছেন সে তো নোংরা কথা চূড়ান্ত। আমরা ভেবেছিলাম ওই মিটিং থেকে তাকে ধরবে কিনা, কিন্তু সেই মিটিংয়ে যেখানে তিনি এইসব কথা উচ্চারণ করছেন, সেখান থেকে তো তাকে ধরা হলোই না। রাত্রে একটা খবর রটেছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে জানা গেল সে খবরটাও ভুয়ো, গ্রেপ্তার তিনি হননি। আবার আমি একটা ইউটিউব চ্যানেলে সেখানে দেখলাম যে তাকে নাকি রাত্রে সেনার দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি গিয়েছিলেন, তার সাথে আরো 2-4 জন ওদের নেতা টেতা গিয়েছিলেন। সেখানে নাকি তাকে ফিজিক্যালি তাকে চড়, লাথি, ঘুষি ইত্যাদি মারাতো হয়েছে। মানে ওই বিখ্যাত ফুয়াদ সাহেবকে, তাকে তো মানে কিল, লাথি এসবগুলো তো মারাই হয়েছে, চড় তো মারাই হয়েছে, আরও নাকি তাকে কয়েকবার কান ধরে উঠবোস করানো হয়েছে। এই শাস্তিটা ভাই কি শাস্তি? আমি তো জানতাম, মানে আমাদের যা ভাবনা সেটা হচ্ছে একটা পকেটমার ধরা পড়লে থানায় নিয়ে গেলে তাকে চড়চাপড় মারে, তাকে কান ধরে উঠবোস করায়, এইসবগুলো করায়। কিন্তু ইনি তো একটা পকেটমার না, ইনি তো পকেটমারের থেকে লক্ষ গুণ বড় অপরাধ করেছেন।
তার শাস্তি ওই কান ধরে উঠবোস করালেই তিনি ছাড়া পেয়ে গেলেন? এটা কি ধরনের সেনাবাহিনীর ব্যবহার, এটা কিন্তু মাথায় ঢুকছে না। অনেক কথা শুনছি, অনেক বড় বড় কথা শুনছি, এই সেনাবাহিনী এত কিছু করবে, তত কিছু করবে, কিন্তু এইভাবে যদি ওই ফুয়াদের মতো একটি মালকে, আমি মাল কথাটা বললাম, একে মানুষ বলা যায় না, যিনি দেশের রাষ্ট্রপতি সম্পর্কে এই কথা বলেন, সেনা সম্পর্কে এই কথা বলেন, তাকে তো মানুষ বলা যায় না। তো এই যে এগুলো চলছে, এতে তো এভাবে যত দিন যাবে, হাসনাত যা বলেছিলেন, হাসনাতের কথার মধ্যে উনি যা ফেসবুকে পোস্ট করেছিলেন, তার মধ্যে অন্তত এই ধরনের নোংরা কথা ছিল না। কিন্তু আজকে ব্যারিস্টার ফুয়াদ তিনি যে জায়গায় গিয়ে যে কথা বললেন, সেটা তো চূড়ান্ত লজ্জাজনক, নক্কারজনক, এবং দেশের পক্ষে লজ্জা। সেটা যে এই দেশের একটা ব্যারিস্টার এই দেশেরই রাষ্ট্রপতির বিরুদ্ধে, সেনার বিরুদ্ধে, সেনা প্রধানের বিরুদ্ধে এই ধরনের ভাষা ব্যবহার করছেন। বারবার এখনো বলছি, সেনাপ্রধানকে অনুরোধ করব, আপনি যেটা করবেন ঠিক করেছেন, এই রকমভাবে পিছিয়ে যাবেন না। এতে কিন্তু মানুষ আরো বড় বিপদের মুখে চলে আসছে। যারা এই ধরনের কথা এতকাল অন্তত চুপচাপ থাকতো, আড়ালে বলতো, ফুয়াদ কিন্তু ওই ব্যারিস্টার ফুয়াদ তাদের মুখ খুলে দিয়েছেন। তারা জানবে এখন যে সামনাসামনিও যদি এ ধরনের কথা বলা হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ নেই। সুতরাং ওই সময় নষ্ট, পাগড়ি বাঁধতে কাছারি লুট হবে, এই জায়গায় থাকবেন না ওয়াকার সাহেব। যেটা করার এখনই ঝাঁপিয়ে পড়ুন। দ্বিতীয়ত, যারা এই ধরনের কথা বলছে, এই ধরনের কথা বলে মানুষকে খেপিয়ে তুলছে সেনার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আপনারাও কিন্তু দেশের প্রতি লজ্জাজনক ব্যবহার করছেন। সেনার এই ব্যবহার এইভাবে যদি মেনে নেয় তারা, তাহলে কিন্তু সেটাও অন্যায় শুধু না, সেটাও দেশের পক্ষে কলঙ্কজনক অধ্যায়, কলঙ্ক। এইটুকু বলেই এখনকার মতো শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।